প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ফ্রন্ট পেজে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। আমাদের সাথে আছেন আজকের অতিথি রাহিদ এজাজ, বিশেষ প্রতিনিধি প্রথম আলো। রাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা যাবার আগে আমরা আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে রয়েছে প্রথমেই দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন 15 রাজনীতিকের। নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে ইসির নির্দেশ। আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক, 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক ইসির। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক। তারপরে আমার হাতে আছে দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, শ্রদ্ধা ভালোবাসায় বিদায় একে খন্দকারকে, জানা যায় প্রধান উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। সুদানের নিহত 6 শান্তিরক্ষীকে অশ্রুসিক্ত বিদায়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বৈধ অস্ত্র নিয়েও শঙ্কা, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা, ইসিতে আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠক, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা নিয়ে প্রশ্ন, যারা নৈরাজ্য করতে চায় তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই, নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ঘোষণা দিয়ে নাশকতা, আগেই কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, শ্রদ্ধা ভালোবাসায় একে খন্দকারকে বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, উস্কানিতে বিএনপিকে ধৈর্যের পরামর্শ, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির মতবিনিময়। সুদানে নিহত 6 শান্তিরক্ষীর জানাজা ও দাফন সম্পন্ন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুত, 3 বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 25 ডিসেম্বর ঘিরে নিরাপত্তা বলয়, শহীদ জিয়ার মাজার, এভারকেয়ার হাসপাতাল ও 300 ফিটেও নিরাপত্তা। পোশাক ও সাদা পোশাকে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। বিমানবন্দর টু গুলশানে 2 দিন আগে থেকে থাকছে বিশেষ তল্লাশি চৌকি। 25 ডিসেম্বর বিদেশগামীদের আগেই এয়ারপোর্টে পৌঁছানো, সঙ্গে স্বজনদের না যাওয়ার অনুরোধ। নিরাপত্তার মূল দায়িত্বে সিএসএফ, থাকছে পুলিশের বিশেষ এসকর্ট। ঢাকার সব থানা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে চিন্তায় পুলিশের ট্রাফিক বিভাগ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশ রক্ষা করেছে, এবারও করবে, বলেছেন তারেক রহমান। পরিবর্তন হচ্ছে প্রার্থী, বিএনপির প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন, অন্যদের আসন দিতে প্রার্থী তুলে নেবে জামায়াত। বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, চাপ তৈরিতে যত ঘটনা দিল্লিতে, বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকি, ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্র উপদেষ্টা। মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। 60% কেন্দ্র বড় ঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 25,105টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ, ভোটের দিন কেন্দ্র দখলের আশঙ্কা, ড্রোন সিসি ক্যামেরা ব্যবহারের চিন্তা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, আদানির বিদ্যুৎ কিনে ঠকছে বাংলাদেশ, অন্যান্য কেন্দ্রের চেয়ে আদানির বিদ্যুতের দাম অনেক বেশি, না কিনলেও দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ। 2 বছরে পিডিবির লোকসান 14,000 কোটি টাকা। তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ, সামলাতে হবে অনেক পরিস্থিতি, তার একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে এ নিয়ে। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, 8 বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন। উসমান হাদি ঘাতকের 2 সহযোগীও লাপাত্তা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, শরীফ উসমান হাদি হত্যা, ব্যাংকে খুনির 127 কোটি টাকা লেনদেন। প্রধান আসামি ফয়সাল করিমের দেশ থেকে নিষেধাজ্ঞা, প্রধান সন্দেহভাজন অধরা। সিবিউন সঞ্জয় ফের রিমান্ডে, বাইকের মালিক সন্দেহে গ্রেফতার হান্নানকে অব্যাহতি। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, ও হাদি হত্যাকাণ্ড, অভিযুক্তদের অ্যাকাউন্টে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। দুধকে হুমকি, অস্বীকার দিল্লির, বিষে উঠছে সম্পর্ক। সম্পাদক সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়, গঠনমূলক সমালোচনার পথ উন্মুক্ত রাখতে হবে। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, বাংলাদেশের সংযুক্তি অনিশ্চয়তার মুখে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস মুভিং টুয়ার্ডস ক্রাইসিস।
দ্য নিউজের প্রধান শিরোনাম ইসি আস্ক ফোর্সেস টু এনশিওর সিকিউর পোলস। তো রাইট ভাই, এই ছিল মোটামুটি আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। আমরা দৈনিক প্রথম আলোর যেই লিড নিউজ, নিরাপত্তা অস্ত্রের লাইসেন্স যে আবেদন 15 রাজনীতিকের। জি, তো আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। দেখুন, আপনি যে কটি খবরের কাগজ পড়েছেন, মানে শিরোনাম পড়েছেন, মূল খবরগুলো পড়েছেন আজকে সকালে, কম বেশি সবগুলোতেই এই নিরাপত্তা। আপনি তো প্রথম আলোর মূল প্রতিবেদনটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, এবং আমি যদি ভুল না করি, আপনি যে খবরগুলো আছে তাতে প্রধান এবং মূল বিবেচ্য হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবং সেটিকে সামনে রেখে গতকাল ইসিতে যে সভা হয়েছিল, যেখানে 3 বাহিনীর প্রধান গিয়েছিলেন। তো ওই নির্বাচনী পরিবেশ রক্ষা, এবং আমি যদি ভুল, নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেছেন যে অভিযান চালানো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেই কনটেক্সটে যেই খবরটির কথা আপনি বলছেন যে নিরাপত্তা এবং অস্ত্রের লাইসেন্স যে আবেদন করেছেন 15 জন। এখন সেই আবেদনের মধ্যে রাজনীতিবিদ আছেন, কেউ গানম্যান চেয়েছেন, কেউ সশস্ত্র পুলিশ চেয়েছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে অস্ত্রের লাইসেন্সের আবেদন এবং নিরাপত্তা একটা অন্যটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমরা গত কিছুদিন যে পরিবেশ পরিস্থিতি দেখছি এবং পত্রিকাগুলোতে যে আলোচনা হচ্ছে, তাতে নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা, এটি একটি বড় বা মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে। কারণ গত বছরের অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে, এটা শুরু থেকে বলা হচ্ছিল, এবং এখন পর্যন্ত সেটি বহাল আছে বা বজায় আছে। তো সেই জায়গাতে যে মূল খবরের প্রশ্ন টানলেন, তার চেয়ে আমি আরও বেশি বলবো, অনেকগুলো কাগজে হয় প্রধান শিরোনাম বা দ্বিতীয় শিরোনাম নির্বাচনের পরিবেশ রক্ষা, এবং আমরা জানি ভুল না করলে 1040 বা তার কিছু বেশি অপরাধী, সেটা নানান শ্রেণীর অপরাধীর, এরকম 40,000-এর বেশি তালিকা করা হয়েছে। এবং কালকে নির্বাচন কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানেও প্রধান উপজীব্য ছিল হচ্ছে ডিসেম্বরে বসে যখন আমরা আলোচনা করছি, আমাদের 1.5 মাসের মতো সময়, সেই সময়ে এই পরিবেশ পরিস্থিতিটা নির্বাচনের অনুকূল করতে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার যখন শুরু থেকে বলে আসছিল গত 15 বছরে বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন হয়নি। তো সেই জায়গায় এবার এমন একটা নির্বাচন আয়োজন করা যেটি হবে নজিরবিহীন, যেখানে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশ থাকবে, যাতে করে ভোটাররা এসে নির্বিঘ্নে তার পছন্দের প্রতীক, পছন্দের দলের প্রতি তার মতটা প্রকাশ করতে পারেন। এবং আপনি যখন গণমাধ্যম কর্মী হিসেবে প্রতিনিয়ত চলাফেরা করি, এবং আমাদের কানেও এই কথাটা আসে, কালকে যেমন কাকতালীয়ভাবে 2-3বার আমি যখন মেট্রোতে আসা যাওয়া করেছি, খেয়াল করছিলাম ভোট নিয়ে কথা হচ্ছিল। তো একজন বলছে সে ভোটার হয়েছিল 2013 দিকে, 14 নির্বাচনের আগে, সেই থেকে এখন পর্যন্ত সে ভোট দিতে পারেনি। এই যে মানুষের আকাঙ্ক্ষাটা, ভোট দিতে যাওয়া, তার মতের চর্চা করা, তো সেই চর্চার জন্য তো আপনাকে উপযুক্ত পরিবেশ করে দিতে হবে, নিশ্চিত করতে হবে, যেটা 14, 18 এবং 24-এ ছিল না। তো সেই জায়গাতে আপনার ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করাটা খুব জরুরি। আমরা যখন আইন শৃঙ্খলা নিয়ে, নিরাপত্তা নিয়ে কথা বলছি, তো এই বিষয়টা খুব জোরালোভাবে মাথায় রাখতে হবে যে আপনার সুষ্ঠু পরিবেশ যদি না থাকে এবং তাদের যদি সেভাবে উদ্বুদ্ধ করা না যায়, তাহলে আপনি যে অবাধ, সুষ্ঠু এবং একটা খুব ভালো মানের নির্বাচন, যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হবে, তো সেই স্বপ্নটা বা সেই অঙ্গীকারটা কতটা পূরণ করা যাবে, তখন একটা প্রশ্ন চলে আসে। তো সেই কনটেক্সটে আমি মনে করি কি নিরাপত্তাটা বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। ধরেন নির্বাচনের তফসিল ঘোষণার পর যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসার কথা বা একটা ঝাঁকি দেওয়ার কথা, সেই ধরনের পরিস্থিতি, মানে সে ধরনের তো কিছু, আমি এই জন্যই তো বলছি যে 40,000 বা এরকম, সেটা 40,000 হোক, কম বেশি হোক, এরকম নানান আমাদের সহকর্মীরাই
বিভিন্ন রিপোর্টে বিভিন্ন সময় লিখেছেন। তো এই যে ফিগারগুলো বলা হচ্ছে যে নিশ্চয়ই বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এবং যখন নির্বাচন হয়, অপরাধ তো আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, অপরাধ আছে, অপরাধী আছে, এবং সেটা পেটি ক্রাইম থেকে শুরু করে নানান পরিসরে। তো যে কথাটা আপনি বলছিলেন এক্স্যাক্টলি ওইটাই আমি বলি, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। গত এক বছর বিশেষ করে অগাস্টের পর থেকে নিরাপত্তা, আপনার আইন শৃঙ্খলা নিরাপত্তা, সেটার মধ্যে তো ঘাটতি আছে। বিশেষভাবে আপনি সবাই জানি গত 15 বছরের স্বৈর শাসন বলেন, ফেসিবাদী শাসন বলেন, এই শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলা হয়েছিল। আপনার চাকরিতে নিয়োগ বলেন, পদায়ন বলেন, সব জায়গাতে কিন্তু দলীয়করণ করা হয়েছে এবং শৃঙ্খলা বলতে কিছু ছিল না। তো সেই জায়গাতে, এবং আমাদের নিশ্চয় মনে আছে জুলাই আগস্টে রাজপথে মানুষ যখন উচ্চকণ্ঠ হয়েছিল সরকারের বিরুদ্ধে, তখন আমরা পুলিশকে নির্মম হতে দেখেছি। তো সেই জায়গাতে পুলিশ বাহিনীর পুনর্গঠন, শৈথিল্য, এই জিনিসগুলো আছে, যদিও সংস্কারের কথা বলা হয়েছিল এবং সংস্কার করে এক ধরনের পরিবর্তন সূচিত হবে এমনটা আশা করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য হচ্ছে যে আপনার সেই বিষয়গুলো ঘটেনি, এবং ঘটেনি বলেই এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি যেটা বলছেন, নির্বাচনের 2 মাসেরও কম সময় আছে। তো এই সময়ে এসে যতটা জোরালো ভূমিকায় দেখা উচিত ছিল, বা জোরালো না বলে আমি আরও একটু জোরালো বললে বেশি বলা হয়, যে সক্রিয় ভূমিকা, সে সক্রিয় ভূমিকাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যাচ্ছে না। জি, আরেকটি বিষয় যেটি বিভিন্ন সবগুলো পত্রিকাতে এসেছে এবং আপনি নিজেও পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিট সেটি কাভার করেন, তো সেখানে যে গতকালকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে এবং উগ্র হিন্দুবাদীদের নিরাপত্তা বেষ্টনী পার হতে দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তো এই বিষয়ে আপনার মন্তব্য? ধন্যবাদ। আমি একটু আপনাকে সংশোধন করে দিই। শনিবার রাতে এটা ঠিক হামলা হয়নি, একটা উগ্রপন্থী হিন্দু সংগঠন আমার দেশ বলেছে। আমি একটু করে বলি, 20-25 থেকে 30 জনের একটা দল সেখানে হাই কমিশনারের বাসভবনের সামনে, আমরা জানি দিল্লিতে যে বাংলাদেশ, চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশন, ওই হাই কমিশনের চত্বরের মধ্যে দূতাবাস এবং চ্যান্সেলি, যেটা দূতালয় অর্থাৎ রাষ্ট্রদূত বা হাই কমিশনার যেখানে থাকেন, তো সেটাকে বলা হয় বাংলাদেশ হাউস। তার সামনে তারা রাত 8:15, আমি যদি ভুল না করি 20-25 মিনিট, 8:15 পর থেকে এরকম সময় পর্যন্ত তারা বিক্ষোভ করেছিল, 25-30 জনের লোক। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে আমরা জানি যে গুলশান বারিধারা এলাকায় ডিপ্লোম্যাটিক মিশনগুলো আছে, এবং সেই ডিপ্লোম্যাটিক মিশনের মাঝে মাঝে গুলশানে কিন্তু বাংলাদেশে সেরকম খুব কর্ডন করা, বারিধারায় কিছুটা আছে, যে অনেকগুলো এমবাসি আছে, কিন্তু সেখানেও আমরা দেখি কিছু হোটেল আছে, কিছু বাড়িঘর আছে, কিন্তু দিল্লিতে যেই ডিপ্লোম্যাটিক এনক্লেভটা, ওখানে মোরাললেস সবগুলোই হচ্ছে আপনার বিদেশি মিশন, এবং সেখানকার নিরাপত্তা বেষ্টনী বা নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশের মতো নয়। এখন প্রশ্ন হচ্ছে, এমন নিরাপত্তা বলয় ভেদ করে রাতের বেলা 25-30 জন লোক গেল, তারা স্লোগান দিল, বিক্ষোভ প্রদর্শন করলো এবং বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে, বাংলাদেশের হাই কমিশনারকে হুমকি দিয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে, এবং ঘটনাগুলোর পর গতকাল প্রথম, আমি যদি ভুল না করি, আমার দেশ পত্রিকা একটা খবর ছাপা হয়েছিল, পরে অন্যান্য গণমাধ্যমে খবরটি এসছে, এবং গণমাধ্যমে খবরটি আসার পর বিকালবেলা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি প্রচার করা হয়। সে বিবৃতিতে বলা হয় যে শনিবারের ঘটনা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রতিবেদন আসছে, অর্থাৎ যেই ঘটনাটা ঘটেছে, যেই ঘটনাটার ছবি আছে, ভিডিও আছে, সেই ঘটনাটাকে আপনি যখন বলেন যে বিভ্রান্তিমূলক একটা খবর বা প্রতিবেদন এসছে, তো স্বাভাবিক এবং সঙ্গত কারণে তখন প্রশ্ন দেখা যায় যে আপনি যেটাকে বিভ্রান্তিমূলক খবর বলছেন, এই কথাটা বলে আপনি বাস্তবতাটাকে অস্বীকার করছেন এবং যা ঘটেছে সেটিকে একেবারে মেনে নিতে চাইছেন না। তো এই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন গতকাল বিকেলে তার দপ্তরে একটা ব্রিফিং করেন। উনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যটা প্রত্যাখ্যান করে বলেন যে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে সেটি বরঞ্চ বিভ্রান্তিমূলক। কারণ শনিবার রাতের যে ঘটনা, সেই ঘটনার ভিডিও সরকারের কাছে আছে, বাংলাদেশ হাইকমিশনের কাছে আছে। এবং উনি তখন এই প্রশ্নটায়, আমি একটু আগে যেটা বললাম যে এত নিশ্চিদ্ধ নিরাপত্তা বলয় ভেদ করে 25 থেকে 30 জনের বিক্ষোভকারীরা কিভাবে সেখানে গেল এবং কিভাবে সেখানে অবস্থান করলো। এবং এখানে আরেকটা কথা না বললেই নয়, সাধারণত ডিপ্লোম্যাটিক মিশনগুলোর আশপাশে যখন কোনো কর্মসূচি বা অনুষ্ঠান, সেটা যেই লেভেলের হোক না কেন, যদি হয়ে থাকে, বিদেশের ওই দূতাবাসকে স্বাগতিক দেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে আপনার মিশনের সামনে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, আমরা নিরাপত্তা দেব বা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উনি সেই প্রশ্নটি তুলেছেন বাংলাদেশ হাইকমিশনের সামনে যখন এরকম ঘটনাটা ঘটছে রাতের বেলা। সাধারণ নিয়মেতে এটা ওয়াকিবহাল করাটা দরকার ছিল। আর ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের মিশনের নিরাপত্তা দায়িত্ব দেওয়া ভারতে, এবং তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন। এবং আরেকটা এখানে অংশ ছিল, আমাদের নিশ্চয় মনে আছে যে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস বলে একজন তৈরি পোশাকখানার কর্মীর বিয়োগান্তক হত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনাটাকে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার সাথে এক করে দিয়েছে এবং এটিরও তিনি কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। ওনার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বাংলাদেশের। তো একটা ঘটনার থেকে আপনি একেবারে জেনারেলাইজ করে ফেলা যে দীপু দাসের যে হত্যার ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক, বিয়োগান্তক এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং বাংলাদেশ ব্যবস্থাও নিচ্ছে। কিন্তু একটি ঘটনাটাকে উনার মতে, তৌহিদ হাসানের মতে, যে ঢালাওভাবে সংখ্যালঘু নির্যাতন হিসেবে চালিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটিও তিনি সমালোচনা করেছিলেন। আর আপনি যখন বিক্ষোভ এবং আমরা দেখছি গত 16 মাসে দুই দেশের সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, কূটনীতিকদেরকে এক দেশ তলব করে তার পাল্টা তলব, তারপর আমরা দেখেছি আবার নিরাপত্তাজনিত কারণে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম একদিন একবেলা বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। তো সব মিলিয়ে একটা চরম টানাপোড়েন সংকটের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ সম্পর্কটা যাচ্ছে। না, এই যে আপনি বলছিলেন যে বিদেশি মিশন যেটা দিল্লিতে, সেখানে অন্য কোনো মানে বাড়িঘর বা হোটেল যেটা বাংলাদেশে, সেটা তাদের ওইখানে নেই, নিশ্চিত নিরাপত্তা। তো এই যে বিক্ষোভকারীরা একেবারে বাংলাদেশ মিশনের সামনে চলে আসলো, হ্যাঁ, এটা কি মানে ভারত সরকারের কোনো ধরনের কি বলে আপনাকে সায় ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে? কারণ আপনি তো ওই জায়গাটা আপনি যেতেই পারবেন, ওই জায়গায় যেতে পারবেন না। এখন সায়মানি এটা নিয়ে তো সরকার প্রশ্ন তুলেছে, এবং এটা সরকার প্রশ্ন তুলেছে, আমার আপনার মনেও প্রশ্ন। বিশেষ করে দিনের বেলা হলো একটা কথা, রাতের বেলা এরকম সময়ে কিভাবে সেটা দিনের বেলা ধরুন অফিস আদালত খোলা থাকে, সেই জন্য প্রশ্ন। সেই ওই কথাটাই বলছি ওনাকে অ্যাট্রিবিউট করে, যে ওনার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানেও যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা পূর্ণ নিরাপত্তা দেই, আমরা সেটার ব্যবস্থা করি। তো সেই জায়গাতে তিনি কেন রাতের বেলা এই বিক্ষোভকারীরা সেখানে পৌঁছাতে পারলো, সেই প্রশ্নটাই উনি তুলেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর সংক্ষুব্ধ লোকজন দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল। চট্টগ্রামে এরকম ভারতের যে সহকারী হাই কমিশনের দপ্তর, সেখানে তারা জড়ো হয়েছিল, স্লোগান দিয়েছিল, ইটপাটকেল ছোড়ার কথা বলা হয়। কিন্তু পুলিশ খুব জরুরি ভিত্তিতে, আমি গতকালকে ওই খবরটা আবার দেখছিলাম, চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য সদস্যরা সেখানে গিয়েছিলেন এবং দ্রুততার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই যে একটা ঘটনা হলো, যে ধরুন আমাদের দেশে যেটা বলছি ভারতের মতো নয়, চট্টগ্রামে যে ইস্টার্ন হাই কমিশনের অফিসটা আছে, অফিস এবং বাসাটা, সেটাও কিন্তু তার আশেপাশে অনেকগুলো বাণিজ্যিক ভবন, বাড়িঘর এটা আছে। তো সেই জায়গাতেও আপনি যে বলছেন যে নিরাপত্তা সায় আছে কি নাই, আমি সেই জায়গায় নিশ্চয়ই আমার তথ্যটা, আমার কাছে ওই তথ্য নেই যে হ্যাঁ তারা যেতে দিয়েছে, এটা হওয়ারও কথা না, কিন্তু শৈথিল্য ছিল। আমরা জিনিসটা বলতে পারি এক ধরনের শিথিলতা বা শৈথিল্য তারা দেখিয়েছে, যেটা আমরা চট্টগ্রামের ক্ষেত্রে দেখেছি, যে ঘটনা ঘটার সাথে সাথেই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে না পারে বা পরিস্থিতির অবনতি না হয়। তো সেই জায়গাতেও
এটা বলাই বাহুল্য, যেহেতু এটা ভারতের মাটিতে হয়েছে, সেখানে তাদের আরও বেশি সতর্ক থাকা এবং কঠোর ব্যবস্থা দেওয়া দরকার ছিল, যাতে করে বিক্ষোভকারীরা অন্তত রাতের বেলা মিশনের সামনে যেতে না পারে। তো সবসময় বিশেষ করে গত 15 বছরে বলা হচ্ছিল, ভারতের তরফ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উচ্চ পর্যায়ে আছে। তো সেই থেকে শেখ হাসিনার পতনের পর এই সম্পর্ক কেন তলানিতে যাচ্ছে? দুই দেশ তো বন্ধু প্রতিম দেশ ভালো ছিল, ভালো থাকার বা যেটাকে আপনি বলেন, যেটা দুই দেশের পক্ষ থেকে, দুই দেশের সরকারের পক্ষ থেকে বলা হতো, আমি সরকার বললে বোধহয় আরও খুব স্পষ্ট হয়, যে সোনালী অধ্যায় বলা হতো। সেই সোনালী অধ্যায়টা বা ঘনিষ্ঠতা কিন্তু সরকারি পর্যায়ে ছিল, এটা আপনি অস্বীকার করার সুযোগ নেই। দুই দেশের সরকারের মধ্যে সেটি শুরু হয়েছিল 2009 সালে, যখন আওয়ামী লীগ আসে, তখন কংগ্রেস সরকার ছিল। এরপরে যখন বিজেপি ক্ষমতায় আসে, তখন বলা হচ্ছিল বা ধারণা করা হচ্ছিল যে না, কংগ্রেস আওয়ামী লীগের এক ধরনের লিগেসি আছে, সেই জন্য সম্পর্কটা এমন, বিজেপি এলে সম্পর্কে ভাটা পড়তে পারে বা টানাপোড়েন করবে। কিন্তু খুব অবাক বিশ্বে আমরা দেখলাম যে সেটির ব্যত্যয় হয়নি, সম্পর্ক সেই সমানতালে এগিয়েছে। এবং এই ঘনিষ্ঠতার বলেই কিন্তু আমরা দেখেছি 14 পরে 18 এবং 24 নির্বাচনও, বিশেষ করে আপনার 24 নির্বাচনে, যেটাকে আমি বলবো 14তে তো একতরফা হলো, সেখানে ভারতের অবস্থান ভূমিকা সেই জিনিসটা ছিল। আর পরবর্তীতে যেটা হয়েছে আমরা দেখেছি, পরের নির্বাচনগুলোতেও তারা আপনার সমর্থন দিয়ে গেছিল। তো এই যে একটা অনির্বাচিত সরকার স্বৈরাচারী চাহিদায় দেশ চালিয়েছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, কণ্ঠ রোধ করেছে, এখানে মানুষের একটা পারসেপশন এবং পারসেপশনের সাথে রিয়েলিটিও যোগ হয়েছে, যে আওয়ামী লীগ যে টানা এত বছর অনির্বাচিত ভাবে দেশের ক্ষমতায় থেকে গেছে, অনির্বাচিত এই জন্যই বলছি যে নির্বাচন তো আপনি হয়নি, সুষ্ঠু কোনো নির্বাচন ছিল না, সেখানে ভারতের একটা সমর্থন ছিল। তো সেই জায়গাতে আওয়ামী লীগের বিদায়ের পর মানুষ বাংলাদেশের স্বার্থের বিষয়গুলোতে অনেক বেশি উচ্চকণ্ঠ, এবং এটি বলা মোটেই বাহুল্য হবে না যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই কারণেই দুই দেশের সম্পর্ক আজকে এই অবস্থা বা এই পরিণতিতে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা সরকার যেতেই পারে, মানে পতন হতেই পারে বা বিদায় নিতেই পারে, কিন্তু সম্পর্ক কি মানে ওই সরকারের সাথেই রাষ্ট্রের তো থাকে না। তো অবশ্যই সম্পর্ক তো শুধু সরকারে যেমন থাকবে, তার চেয়ে বেশি থাকবে জনগণ। দেশ তো জনগণকে নিয়ে, এবং জনগণইতে সরকার বানান বা সরকার বসান। তো আপনি যে কথাটা বলছিলেন যে সরকারের পরিবর্তন হয়েছে, বদল হয়েছে বলে সম্পর্ক এরকম খারাপ জায়গায় যাওয়াটা ঠিক হচ্ছে কিনা, এটা অবভিয়াসলি খারাপ জায়গায় যাওয়া ঠিক হচ্ছে না। কারণ প্রতিবেশী দেশ, দুই দেশের স্বার্থ আছে, স্বার্থের অগ্রাধিকার আছে। এক দেশ অন্য দেশেরটা দেখবে খুব ভালো, কিন্তু এক দেশে শুধু দেখবে, অন্য দেশ দেখবে না, সেটি তো নয়। তো সেই জায়গাতে এই বাংলাদেশের বাস্তবতার বিষয়টা এখনো পর্যন্ত মনে হচ্ছে ভারত সেটি আত্মস্থ করতে পারছে কিনা বা করছে না, এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে উকি দেয়। কারণ যে পরিবর্তন হয়েছে এটা বাস্তবতা, এটাই সত্যি। তো সেই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমরা শুরুতে মনে হয়েছিল ইনিশিয়ালি প্রচুর আমরা ভারতের দিক থেকে ফেক নিউজ, ডিসইনফরমেশনের বিস্তার ঘটেছে, সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি ইত্যাদি। তারপর একটা পর্যায়ে মনে হয়েছিল, তারা শুরুতে বলেছিল যে গভর্নমেন্ট অফ দ্য ডে, বাংলাদেশে যে সরকারের সাথে সম্পর্ক রাখে। কিন্তু ধীরে ধীরে দেখা গেছে সেখান থেকে শিফট হয়ে, এটি আমরা যদি বলি যে ভারতের একটা পলিসি শিফট হয়েছে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক তার বক্তব্য বিবৃতিতে। আপনার নিশ্চয় মনে আছে 14 নির্বাচন হোক, 18 হোক, 24 হোক, বরাবরই তারা বলতো এটা নিয়ে তারা মন্তব্য করতে চায় না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সেই ভারতকে গত কয়েক মাস আমরা বলতে দেখছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তো আমরা তো গত 15 বছরে এরকম স্টেটমেন্ট দেখিনি, তাহলে কি এটা তার পলিসি শিফট না? তাহলে ওই সময় যখন, তার মানে কি জিনিসটা তো আমি এই কনক্লুশনে আসতে পারি, তখন আওয়ামী লীগ ছিল বলেই, ওই সরকার ছিল বলে, ওই দলের সরকার ক্ষমতায় ছিল বলে তারা ওই দলের প্রতি তাদের সমর্থনটা গোপন করেনি। তো এই পরিস্থিতিটা, অর্থাৎ যে অবস্থানটা আছে, পরিবর্তিত পরিস্থিতির সাথে যদি মানিয়ে নিতে না পারেন, তাহলে আমি খুব সহসা এইটা একদম রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, এটা বোধহয় একটু জটিলতা বা ঝামেলা আছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। তো এখন বিষয়টা কি এরকম যে
শেখ হাসিনার যে পতন সেটি দিল্লি এখনো ভালোভাবে সহজভাবে মেনে নিতে পারে। আমি তো একটু আগে বলছি যে পরিবর্তনের সাথে আমাদের পরিবর্তিত পরিস্থিতির সাথে আত্মস্থ করতে তারা বাস্তবতাটা বুঝে নিতে এখনো তারা পারেনি বা বুঝে নিতে পারছে না। আমি বিষয়টাকে এভাবে দেখি। কেন পারছে না? কেন পারছে না, তারা ধারণা করেনি যে এভাবে শেখ হাসিনার পতনটা এভাবে হবে। তো একটু আগে আপনি তাহলে আবার রিপিট হবে যে বলছিলাম মানুষের তারা যেভাবে চাবে সে ওই বাংলাদেশে হবে, এরকম বিষয়টা কি এরকম পর্যায়ে চলে গিয়েছিল? তারা যেভাবে চাইবে সেভাবে না বলে, বা তারা মনে করছিল তারা যেই দলকে সমর্থন দিচ্ছিল, যেই দলের ক্ষমতায় ছিল, তারা সব কিছু ঠিকঠাক মতো চালাচ্ছিল, তারা যেভাবে এগোচ্ছে সেটাই ঠিক আছে এবং সেটা তার ইন্টারেস্টের সাথেও যায়। তো সেই জায়গাতে যেহেতু সেই সরকারের সাথে তাদের ঘনিষ্ঠতা, আমি তো একটু আগে আপনাকে বললাম, এই জন্যই বলছি, রিপিট করা হবে, কংগ্রেস আওয়ামী লীগের একটা লিগেসি আছে, কিন্তু কংগ্রেস এর বিদায়ের পর বিজেপি যখন ক্ষমতায় এলো তার আপনার রিলেশনশিপে ইকুয়েশনে কোনো চেঞ্জ হয়নি। তাতে করে বোঝা গেছে যে ভারত তার ন্যাশনাল ইন্টারেস্টের যে জায়গায় যে সাপোর্টটা প্রতিবেশীর কাছে পাওয়া দরকার, সেই সাপোর্টগুলা বা সেই পজিটিভ জেস্চারগুলা বাংলাদেশের তখনকার সরকারের কাছে পেয়েছে এবং পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে স্বৈর শাসন, অনির্বাচিত সরকার, এই সরকার তো দমন পীড়নের মধ্যে পুরো 15 বছর চালিয়ে গেছে। সেটি মত প্রকাশের স্বাধীনতা বলুন, গুম বলুন, বিচার বহির্ভূত হত্যা বলুন, ভিন্ন মত হলেই এমনকি তার দলও সে কোণঠাসা হয়ে গেছে। তো এই অবস্থায় ভারত ধরেই নিয়েছিল যে যেভাবে আছে, যতদিন আছে সে আওয়ামী লীগের কন্টিনিউশন থাকবে বা আওয়ামী লীগে কন্টিনিউ করে যাবে। তো এই যে কন্টিনিউটিতে ছেদ পড়লো, এই জিনিসটাকে মেনে নেওয়া, বুঝতে পারা, সে এখনো পর্যন্ত সে ওই জায়গাতে গিয়ে আসেনি। এটাই আমি মনে করি। তো নির্বাচিত সরকারের সঙ্গে মানে সম্পর্কে এরকমই থাকবে নাকি ভবিষ্যতে সম্পর্ক ভালো হতে পারে? নির্বাচিত সরকারের সাথে আমি যদি বলি আপনাকে, নভেম্বর মাসে আপনার ভারতীয় উপমহাদেশের কতগুলো দেশগুলো, বে অফ বেঙ্গল, একটু ভুল বলছি, বে অফ বেঙ্গল দেশগুলোর একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ বলে একটা ফোরাম আছে। তো সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের একটা বৈঠক হয়েছিল প্রায় 40-45 মিনিটের। তখন ধারণা করা হয়েছিল যে হ্যাঁ, আপনার নিশ্চয় মনে আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এপ্রিল মাসে বিমস্টেক সামিটের ফাঁকে মিটিং হয়েছিল। তখন আশা করা গিয়েছিল, কেউ কেউ হয়তো মনে করেছিলেন যে কিছুটা এই টানাপোড়েনের মাত্রাটা কিছুটা কমতে পারে বা আর বেশি এটা তিক্ততার পর্যায়ে যাবে না। এরপরও কিন্তু আমরা দেখেছি যে এপ্রিলের পরেও কিন্তু টানাপোড়েনটা চলেছে এবং এই যে একটু আগে বললাম রাষ্ট্রদূতদের তলব, বিবৃতি, পাল্টা বিবৃতির লড়াইগুলো চলেছে। তো নভেম্বরের বৈঠকের পর মনে করা হয়েছিল যে একটু বোধহয় বরফটা না গড়ল, অর্থাৎ এই আপনার উত্তেজনাটা, টেনশনটা এটা থাকবে না। তো এটা ইতিবাচকভাবে কেউ কেউ আশা করছিলেন, কিন্তু সেই নভেম্বর থেকে ডিসেম্বরে এসে দেখলাম আমরা পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। তো সেই জায়গাতে আপনার প্রশ্নের সরাসরি উত্তর একটু আগে যেটা বলছিলাম সেটা আবার বলছি, আমরা যদি একটু মিলাই 1/11-এর অর্থাৎ সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার বিএনপি জামাত জোট সরকারের আমলে 2001 থেকে 2006 যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন ছিল সেটা কিন্তু সহজ করতে ওই 2 বছরের পর্বটা কাজে লেগেছিল। তো এক কথা আমার উত্তর যদি বলেন, একটু আগেই যেটা বলছি সেটা আবার জোর দিয়ে বলতে চাই, চরম খারাপ সম্পর্কে সাংঘাতিক ভালো হয়ে যাওয়ার নিশ্চয় চরম খারাপ থেকে চরম খুব ভালো এমন তো সুযোগ নেই, সেটা তো ধাপে ধাপে করতে হয়। তো সেই জায়গাতে আপনি যদি সম্পর্কটা ভালো করতে চান, উদ্যোগটা দুই দিকেই নিতে হবে। আমি এখানে তৌহিদ হোসেনকে মানে বক্তব্যটা এখানে একটু রেফার করতে চাই। গত সপ্তাহে তিনি বলছিলেন যে উনি সবসময় বলেন ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন আমরা চাই। তো আপনি যে গুড ওয়ার্কিং রিলেশন চান সেটার জন্য যদি উদ্যোগ নেন, উদ্যোগটা দুই দিকের পক্ষ থেকে নেওয়া হবে। এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেটা নিশ্চয় হয়তো একমুখী বা ভারত সেভাবে নেয়নি বলে গুড ওয়ার্কিং রিলেশন করতেছে হচ্ছে না। তো এই এক কথায় উত্তর হচ্ছে এই যে বাস্তবতা, যে পরিবর্তন, এই পরিবর্তনটা যদি আপনি আত্মস্থ করে
এগোতে চান তাহলে জিনিসটা সহজ হবে, কিন্তু সেটাই পরিবর্তন আত্মস্থ না করেন তাহলে এগুলো আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এই আপনাকে অসংখ্য ধন্যবাদ রাইদুল। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।